যোগজীকরণের বেসিক ক্লাসে ভাই আপনাকে ওয়েলকাম করছি। এখন আমরা যোগজীকরণের বেসিকটা একটু জানার চেষ্টা করবো, প্রায় 10-15 মিনিট ব্যয় করে। কারণ আমরা অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স করছিলাম, 2টা ক্লাস হয়েছে। এখন পুরো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বই জুড়ে আমাদের সব ইন্টিগ্রেশনের ব্যবহার রয়েছে। এখন ওই ইন্টিগ্রেশনটা যদি আমরা একটু ভালো মতো বুঝি তাহলে ওই ব্যাপারগুলো একটু ইজি মনে হবে তার জন্য। এখন যে নোটটা দেখছেন এটা মূলত আমি এইচএসসি ছেলেপেলেদের জন্য তৈরি করে রেখেছি, আমি যাদেরকে পড়াতাম তাদের জন্য। এই নোটগুলো ফটোকপি করে তাদের দিতাম, তাই এগুলো পড়াতাম। এখন চ্যাপ্টার 10 ছিল, অবশ্য জানেন যে এইচএসসিতে ম্যাথ ফার্স্ট পেপারে 10 নম্বর চ্যাপ্টার, এটা যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। এখন আমি যদি ভুল না বলি তাহলে হয়তো যোগজীকরণই আগে আবিষ্কার হয়েছিল, ইন্টিগ্রেশনটা আগে আবিষ্কার হয়েছে, দেন ডিফারেন্সিয়েশনস, অর্থাৎ ইন্টিগ্রেশনের প্রয়োজনের সাথেই কিন্তু ডিফারেন্সিয়েশন আবিষ্কার হয়েছিল। এখন ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ জিনিসটা কি? এখন লাইক ধরেন এটা কোনো একটা প্লেট, কাঁচের একটা প্লেট, আমি এমন করেই বলতাম যে এটা বড় কোনো একটা কাঁচের প্লেট। এখন এটাকে যদি ডিডিএক্স করি তাহলে অর্থাৎ ছোট ছোট টুকরায় পরিণত করে ফেলবো। অর্থাৎ একটা বড় একটা কাঁচের প্লেটকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি বা অন্তরীকরণ করি তাহলে ছোট ছোট টুকরায় পরিণত হয়ে যায়। এখন এই ছোট ছোট টুকরোগুলোকে যদি নির্দিষ্ট ওয়েতে, অর্থাৎ যেমন ধরুন সাজালে হবে না, ধরেন টুকরোগুলো বিভিন্ন অবস্থায় ছিল, কোনটা ত্রিভুজ আকৃতির, কোনটা চতুর্ভুজ, কোনটা বিষম আকৃতির, ওইগুলা ঠিক জায়গাতে, লাইক আপনি একটা কাঁচের কি বলবো কাঁচের আয়না লাইক ধরেন হাত থেকে ফেলে তো ভেঙে দিয়েছেন। এখন এটা ভাঙার পর বিভিন্ন আকৃতিতে কিন্তু ভাঙে। এখন ওগুলো দিয়ে যদি আপনি জোড়া লাগানোর চেষ্টা করেন তাহলে যেটা যেখান থেকে ভেঙেছিল সে একজাক্টলি সেখানে লাগাইতে হবে। সেটাই বলছি যে এই টুকরোগুলোকে, এই কাঁচের টুকরোগুলোকে যদি নির্দিষ্ট উপায়ে সাজাতে পারি, অর্থাৎ ইন্টিগ্রেট করতে পারি বা যোগজীকরণ করি, তবে ওই বড় প্লেটটা পাওয়া যাবে। আর এটাকে আমরা বলি মূলত ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আমি পাশে এমন করে লিখে রাখছিলাম, ছেলেপেলে যদি ভুলে যেত দেখতে পারে যে ছোট কাঁচের টুকরাগুলোকে এই যে জোড়া লাগিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে, মোস্ট ইম্পর্টেন্ট কথাটা, নির্দিষ্ট পদ্ধতিতে বড় কাঁচের টুকরায় পরিণত করাই হচ্ছে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। দেখা যাচ্ছে কিনা ঠিক জানি না ভাই, দেখা যাওয়ার কথা, একটু কষ্ট করে দেখতে হবে। আর ডিফারেন্সিয়েশনটা ছিল কোনো বড় কাঁচের বস্তুকে বা প্লেটকে ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত করার প্রক্রিয়াটাকে আমরা ডিফারেন্সিয়েশন বললাম, জাস্ট বুঝার সুবিধার্থে এগুলা। এখন ধরেন এখানে একটা বড় কাঁচের টুকরো ছিল, এই বড় কাঁচের টুকরাটাকে আমি ফাংশনটাকে বলছি ক্যাপিটাল এফ অফ এক্স, একটা ফাংশন। এটা যখন অন্তরীকরণ করলাম তখন ছোট কাঁচের টুকরা হয়ে গেল, এটাকে বলছি স্মল এফ অফ এক্স, একটা ফাংশন। আর এই জিনিসটাকে আমরা তখন গাণিতিকভাবে প্রয়োগ করি এভাবেই যে ddx f of x, এই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে f of x, ছোট f of x পাবো। অর্থাৎ f of x, ক্যাপিটাল f of x কে যদি ddx করি এটা সমান আমরা পাবো স্মল f of x। তারপরে যদি আমরা দেখি দেন ছোট কাঁচের টুকরা এখন f of x, এই f of x অর্থাৎ ছোট কাঁচের টুকরাটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, লাইক এই ইন্টিগ্রেশন সাইন, ইন্টিগ্রেট যদি করি তাহলে আমরা কি পাবো ভাই? তাহলে বড় কাঁচের টুকরাটা পাবো। তাহলে এটা যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করার পর ডিএক্স দিতে হবে। কেন ডিএক্স দিচ্ছি আমরা সেটা আলোচনা করব। দেন এফ অফ এক্স, বড় ফাংশনটা পাবো বা বড় কাঁচের থালাটা পাবো। এই হলো কাহিনী। এখন যোগজীকরণ দুই প্রকারের হতে পারে। আর এখানে আমরা নোট দিয়ে লিখে রেখেছিলাম যে অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়াটাই হচ্ছে যোগজীকরণ। আর যোগজীকরণ প্রকার, এখন যোগজীকরণ সাধারণত 3টা ক্রাইটেরিয়াতে ভাগ করা যায়। আমরা জানি এগুলো ছোটকাল থেকে দেখে আসছি। যদি বলছি এটা হচ্ছে বেসিক ক্লাস, এইচএসসি লেভেলের পড়া, বাট আমাদের খুব কাজ দিবে যদি ভুলে যাই আর কি। প্রত্যেকে জানতেন বাট ভুলে গেছেন হয়তো, তার জন্য সব করা। হ্যাঁ, অনির্দিষ্ট যোগ বলি, ইনডিফিনাইট ইন্টিগ্রাল বলি, একটা গেল, তার লিমিট দেওয়া থাকে না। লাইক এমন করে লাইক দেওয়া আছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, আপনাকে এটা কি বলছে? সমাকলন করতে বলছে। তখন আপনি কি জানতেন সূত্র? পাওয়ার সাথে 1 যোগ হবে আর ওই পাওয়ারটা ভাগ হবে, তাহলে কত? এক্স কিউব ডিভাইড বাই 3, আর একটা আরবিট্রারি কনস্ট্যান্ট সি দেওয়া লাগে। কেন সি দেওয়া লাগে সেটা আলোচনা করবো এখন তারপরে এটা হচ্ছে নির্দিষ্ট যোগজ বা ডিফিনিট ইন্টিগ্রাল। আমি হয়তো ক্লাসে মাঝে মধ্যে ডিফিনিট ইন্টিগ্রাল বলি, নির্দিষ্ট যোগজ, লিমিট দেওয়া থাকে, লাইক এমন লিমিট দেওয়া আছে 2 থেকে 3 এক্স স্কোয়ার ডিএক্স। এটা যদি এখন ইন্টিগ্রেট করতে বলে তাহলে আমরা কি করতাম? নির্দিষ্ট ডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা বলি পাওয়ারের সাথে 1 যোগ হবে, ওই পাওয়ার দ্বারা ভাগ হবে, এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিমিটগুলো লিখে দিতাম। এখানে লোয়ার লিমিট, উপর হচ্ছে আপার লিমিট। তারপরে সূত্রটা ছিল আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, অর্থাৎ এই এক্স এর জায়গাতে আমরা আপার লিমিট বসাবো, তাহলে
3 to the power 3 divided by 3 minus লোয়ার লিমিট 2 to the power 3, এই 2টা এই x এর জায়গাতে বসাবো, ডিভাইডেড বাই 3, দেন ক্যালকুলেট করলে যা পাবো তাই হচ্ছে এটার আনসার। অর্থাৎ নির্দিষ্ট যোগজে বা অর্থাৎ ডিফিনিট ইন্টিগ্রালে আমাদের এই আরবিটারি কনস্ট্যান্ট সি দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না একটু পর দেখব। এখন ইন্টিগ্রেশন সাইন যে আমরা এমন করে দিচ্ছি, এটা কেন দিচ্ছি ভাই? সামেশন এবং ইন্টিগ্রেশনের একই অর্থ প্রকাশ করে আপনি বলতে পারেন, বাট এই সামেশনটা আমরা কখন ইউজ করছি? আমরা এই তো ফুরিয়ার সিরিজ যখন করছিলাম বারবার সামেশন লিখছিলাম, এর মানে হচ্ছে কোনো বিচ্ছিন্ন কোনো মান, লাইক একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নাই। ধরেন 2 প্লাস 3 প্লাস 6 প্লাস 9 এমন করে আছে বিচ্ছিন্ন ভ্যালু, এগুলো 2 এর সাথে 3 এর কোনো সম্পর্ক নাই, অর্থাৎ 3 এর সাথে 6 এর কোনো সম্পর্ক নাই, এগুলো যোগ করি তখন আমরা সামেশন চিহ্ন দিই। সেটা এখানে লেখা আছে যে বিচ্ছিন্ন কোনো মান এর যোগফল নির্ণয় করার সময় এই সামেশন চিহ্নটাকে ব্যবহার করা হয়। লাইক এখানে ধরেছি আমরা x1 x2 x3 x4 xn পর্যন্ত চলবে বিচ্ছিন্ন কোনো ভ্যালু, এগুলো এখন এগুলো যোগ করি x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, এটা ক্রম থাকবে, এটা ক্রম অনুযায়ী যদি সাজাই তাহলে আমরা ফাইনালি এটা পাবো সামেশন k ইকুয়ালস টু 1 থেকে শুরু হয়েছে, অর্থাৎ x1 এন্ড x1 থেকে শুরু হয়েছে আর শেষ হচ্ছে n এ, তাহলে k ইকুয়ালস টু 1 টু n পর্যন্ত গেছে, এবং আর xk বলছি যেহেতু এই প্রতিটা এগুলো k এর ভ্যালু 1 2 3 k এর ভ্যালু, তাহলে আমরা এই টোটাল জিনিসটাকে এভাবে সামেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে বেসিক জিনিসপত্র ভাই। এখন আমরা এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এমন সাইনটা ইউজ করছি কেন? কারণ হচ্ছে অবিচ্ছিন্ন কোনো মানসমূহকে যোগ করার জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকি, অর্থাৎ সামেশনের যে s, ইংলিশে যে সামেশন লিখি s, এটাকে টেনে লম্বা করা হয়েছে, এটা হলো কাহিনী। এখন অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বলতে কি বোঝাচ্ছি? আমরা মূলত ইন্টিগ্রেশনের ইউজটাই হচ্ছে ভাই এরিয়া বের করার জন্য। আমরা যত যাই করি এই ডেফিনিট ইন্টিগ্রালের আসলে কোনো কাজ নাই, এই ইনডিফিনিট অর্থাৎ অনির্দিষ্ট যোগজের তেমন কোনো কাজ নাই। ডিফিনিট ইন্টিগ্রালটা হচ্ছে মেন জিনিস, অর্থাৎ অনির্দিষ্ট যোগজ যে পরের প্রক্রিয়া যেটা নির্দিষ্ট যোগজ বলছি সেটাই কাজ, সেটাতে এরিয়া আমরা বের করতে পারি। এখন লাইক এটা কোনো একটা ফাংশন যদি হয়, এই ফাংশনটা দেন যদি এখানে লম্বটা নিই এখানে দুইটা, তাহলে x অক্ষের উপর লম্ব, এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল লম্ব, এটা যদি a বিন্দু হয়, a পয়েন্ট বা x ইকুয়ালস টু a রেখা, আমরা জানতাম ভাই y অক্ষের সমান্তরাল রেখা সমীকরণ x ইকুয়ালস টু a, আর যদি b হয় b পয়েন্ট, এখন এই ভেতরেরটুকু যদি আমাকে কি করতে হবে? যোগফল বের করতে হবে, এরিয়া বের করতে হবে। তখন আমরা এই যে ফাংশনটা আছে এই ফাংশনটুকু যদি কালারটা চেঞ্জ করি একটু, এই যে এই ফাংশনের মাঝে কিন্তু কোনো ফাটা ছেঁড়া কিছু নাই ভাই, এটা হচ্ছে কন্টিনিউয়াস অবিচ্ছিন্ন। লাইক যদি এমন থাকতো ওই ফাংশনটা এমন হয়ে গিয়েছে খানিক গ্যাপ রেখে আবার শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন। তখন এক্ষেত্রে কিন্তু কোনো এরিয়া বের করতে পারতাম না, তখন আবার এখানে লম্ব টানতে হবে। তার জন্য এই ডিসকন্টিনিউয়াস গুলোর ক্ষেত্রে আমরা এরিয়া বের করি না, কন্টিনিউয়াস গুলোর ক্ষেত্রে এরিয়া বের করি। তার জন্য আমরা ইন্টিগ্রেশন করার সময় এমন একটা সাইন ইউজ করি। দেখেন অবিচ্ছিন্ন কোনো মানকে বা মানসমূহকে যোগ করার জন্য এই যে ইন্টিগ্রেশন সাইনটা আমরা ব্যবহার করি। এবং এখানে আরেকটা জিনিস লিখে আছে লাইক এমন একটা ইন্টিগ্রেশন a টু b দেওয়া আছে f of x dx, এখানে এই a কে আমরা বলি লোয়ার লিমিট আর b কে বলি আপার লিমিট, আর dx দ্বারা বোঝানো হয়েছে, এই dx টা দ্বারা বোঝাচ্ছে যে এই লিমিটটা আমরা নিচ্ছি x অক্ষ বরাবর। এটার ব্যাখ্যা বিশ্লেষণে আসছে একটু পরেই। তাহলে আমরা নেক্সট পেজে যদি যাই ভাই, আশা করি দেখা যায়, একটু একটু দেখা গেলে হবে। এখন এই ইন্টিগ্রেশনটাকে আমরা এভাবেই ব্যাখ্যা করতে পারি, f of a to b f of x dx। এই ম্যাথমেটিক্যাল টার্মটাকে যদি এখানে আমরা ফিগার আউট করতে যাই তাহলে হবে এটা যে x অ্যাক্সিস y অ্যাক্সিস, আর f of x ফাংশনটা হচ্ছে এটা, এন্ড দেন যদি y অক্ষের সমান্তরাল একটা লম্ব টানি এখানে, দেন এখানে টানলাম, আর এটা হচ্ছে x ইকুয়ালস টু a রেখা। আমরা ছোটকাল থেকে জানি ভাই যে কোনো একটা লাইন টানি না কেন সেটার ইকুয়েশন রয়েছে, আমরা স্থানাঙ্ক জ্যামিতি থেকে সব জানি। আর ধরলাম এটা x অক্ষ বরাবর x ইকুয়ালস টু b রেখা, এইটুকু হচ্ছে x ইকুয়াল টু b লাইন,
আর এটা হচ্ছে x ইকুয়াল টু a লাইন, দেন যে মাঝখানে যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হলো এটারই আমরা এরিয়া বের করব। এখন আপনি বলতে পারেন যে এফ অফ এক্স এই ফাংশনটা সবসময় আমি এই কার্ভ আকারে লিখছি কেন? কারণ যদি কার্ভ না থাকতো, লাইক এমন যদি হতো, এমন, সরি, কার্ভ না থেকে যদি শেপ থাকতো এমন আকৃতির, তাহলে এগুলো তো আমরা ইন্টিগ্রেশন করার প্রয়োজনই পড়তো না। এটা দেখি চিনতে পারছি ভাই, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ঘনত্ব প্রস্থ করে দিতাম, তবে তো এটার এরিয়া বের হয়ে যেত। বাট এটার ক্ষেত্রে কোন, আমরা যে ফিগারগুলোর সূত্র মুখস্থ করে রাখছি, বর্গ, আয়তক্ষেত্র, সামান্তরিক, সেগুলো কি জানি, ত্রিভুজ, কোনো কিছু এখানে অ্যাপ্লাই করা যাবে না। এখানে যেহেতু কোনো কিছু অ্যাপ্লাই করা যাচ্ছে না, তো তার জন্য আমাদের ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হচ্ছে এই এরিয়া বের করার জন্য। আমরা রিয়েল অ্যানালিসিসে রাইম্যান ইন্টিগ্রাল নামে একটা কনসেপ্ট পড়েছিলাম, সেখানে কিন্তু এগুলো অসাধারণ করে ব্যাখ্যা বিশ্লেষণ করা ছিল। যাই হোক, এখন এই ফিগারটাকে আমরা এমন, এই গাণিতিক ইকুয়েশনটাকে আমরা এমন করে ফিগার আউট করতে পারি, অর্থাৎ এ দ্বারা বোঝায় এটা হচ্ছে লোয়ার লিমিট এক্স অক্ষ বরাবর, আর বি দ্বারা বোঝায় হচ্ছে আপার লিমিট। আর যেহেতু আমরা এই লিমিটটা এক্স অক্ষ বরাবর নিয়েছি, তার জন্য ডিএক্স এখানে লিখি। আর এই যে উপরের যে ফাংশনটা, এটাই হচ্ছে এইটুক, এটাই হচ্ছে এফ অফ এক্স, যেটাকে আমরা ওয়াইও বলতে পারি। তাহলে এই ফিগারটাকে এমন করে লেখা যায় a টু বি ওয়াই ডিএক্স, একই জিনিস আমাদের এখানে এক্স্যাক্টলি সেই জিনিসগুলো লেখা আছে। x ইকুয়ালস টু a টু x ইকুয়ালস টু b, এটা হচ্ছে একটা y ইকুয়ালস টু f অফ x একটা ফাংশন, এটা অবিচ্ছিন্ন, এটা হচ্ছে কন্টিনিউয়াস। দেন আমরা পরের, এখন এরিয়া বের করার সময় আমরা যেটা করি, এই আবদ্ধ ক্ষেত্রের খুব ছোট্ট একটা পার্ট নিই এবং এত ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে এটাকে ভাগ করা হয় যাতে এই যে কার্ভগুলো যেন না থাকে। আর অনেক বেশি ক্ষুদ্র ক্ষুদ্র পার্টে ভাগ করতে থাকলে দেখা যাবে এখানে কার্ভ থাকবে না, লাইক এমন, ধরেন এমন কার্ভ হয়েছে, এমন যদি কার্ভ হয়ে থাকে নিচে যদি এমন করে দিই, তো এটা কিন্তু আয়তক্ষেত্র বলতে পারছি না, কারণ এটা সোজা নাই। বাট এত ছোট ছোট ভাগ করতেই থাকেন, তবে কিন্তু এমন জিনিস পাওয়া যাবে। রাইমান ইন্টিগ্রাল থেকে এগুলো বলছি আমরা, হ্যাঁ। তাহলে দেন এটা কিন্তু আয়তক্ষেত্র হয়ে গেছে, তাহলে এটা আয়তক্ষেত্রের সূত্র ইউজ করতে পারবো। দেন ধরলাম এক্স অক্ষ বরাবর এটুকু হচ্ছে ডিএক্স পরিমাণ দূরত্ব, খুবই ছোট্ট একটা, এক্স অক্ষ বরাবর খুবই একটা ছোট্ট একটা দূরত্ব ডিএক্স, এটুক। এখন এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর চলে গেছে, তাই এটা হচ্ছে ওয়াই বলছি, ওয়াই অক্ষ বরাবর। আর এটা হচ্ছে ফাংশনটা। এখন এই ছোট্ট পার্টটাকে নিয়ে যেলাম এখানে, বের করলাম, করার পর এটা যদি ক্ষেত্রফল বের করি, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো যেখানে আমি লিখে রেখেছি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ওয়াই ইন্টু, এটা প্রস্থটা কত, এই যে ডিএক্স। এখন যেহেতু ইন্টিগ্রেট করব, দেন এই পুরো জিনিসটার ক্ষেত্রফল বের করব, তার জন্য আমরা এরপরে আমরা লিখতে পারবো এটাকে, ফাংশনটাকে, যে ওয়াইটাকে আবার লিখতে পারি এফ অফ এক্স, কারণ ওয়াই আর এফ অফ এক্স সেম জিনিস, দেন ডিএক্স। আর যেহেতু আমরা ইন্টিগ্রেট করব এই টার্মগুলা, এখন এই এফ এক্স গুলা অনেকগুলা তো রয়েছে এর ভিতরে, এই ডিএক্স গুলা অনেকগুলা, এর ভিতরে অনেকগুলো টানতে পারি। তার জন্য এফ অফ এক্স ডিএক্স, এটা যদি এফ অফ ওয়ান বলি, এফ অফ টু ডিএক্স, এমন চলতেই থাকলো এফ অফ এন পর্যন্ত। সবগুলোকে একসাথে যদি ইন্টিগ্রেট করি বা সমাকলন করি, তখন আমরা এমন করে লিখতে পারি যে ইন্টিগ্রেশন এক্স ইকুয়ালস টু এ লাইন, কিংবা এক্স ইকুয়ালস টু এ, এক্স ইকুয়ালস টু বি পর্যন্ত, দেন এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু, আমরা এই টোটাল এরিয়াটা পেয়ে যাব, ভাই। এটাই হচ্ছে সাধারণত বেসিক অফ ইন্টিগ্রেশনের বেসিক। তাৎপর্যগুলো এখানে আমি লিখে রাখছি, মাতৃভাষায় লিখে আছে তাৎপর্য। সি টু ডি এফ অফ এক্স ডিএক্স দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায়, ডিএক্স দ্বারা বোঝায় হচ্ছে লিমিটটা এক্স অক্ষ বরাবর নেওয়া হয়েছে, আর সি হচ্ছে এই লাইন, আর এই ডি হচ্ছে এই লাইন। এখন এটা একটু বুঝতে পারলেই হলো যে এখন এ টু বি, যদি একটা এ টু বি লিমিট দেওয়া আছে এক্স, আর এখানে একটা ফাংশন দেওয়া আছে, বললাম জি অফ ওয়াই, জি অফ এক্স, এখানে লেখা আছে ডি ওয়াই।
এটা দ্বারা কি মিন করে ভাই, এখানে dy এর মানে হচ্ছে যে এখানে লিমিটটা y অক্ষ বরাবর নেওয়া হয়েছে। এই যে আমি ফিগার আউট করেছি এখানে, এই যে লিমিটটা আবার এবার কিন্তু y অক্ষ বরাবর, এটা y অক্ষ ডেফিনেটলি, এটা y অক্ষ, এটা x, এটা x প্রাইম, এটা হচ্ছে y প্রাইম। এবার কিন্তু যখন আমরা এই ফিগারটা লিখছি তখন কিন্তু লিমিটটা y অক্ষ বরাবর নিয়েছি a আর b এই পাশে, আর এটা হচ্ছে g অফ y বা x ইকুয়ালস টু g অফ y ফাংশনটা বা রেখাটা বা কার্ভ। প্রতিটা ফাংশনে ইন্টিগ্রেশন ক্ষেত্রে কার্ভ হবে, কার্ভ না হলে তো আমরা ওই মুখস্থ করা সূত্র দিয়েই এরিয়া বের করে ফেলতে পারতাম। তাহলে আশা করছি ভাই এই ইন্টিগ্রেশনের বেসিক একটু খানিকটা ক্লিয়ার হয়েছেন। এগুলো যদি ছোট কালকার পড়া। এখন আমরা ইন্টিগ্রেশনের এই কনস্ট্যান্ট আমরা কেন লিখি, যখন অনির্দিষ্ট যোগজ যখন করছিলাম তখন একটা প্লাস সি কনস্ট্যান্ট দিই, কেন দিই? কারণ হলো দেখেন ডি ডিএক্স এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 2x, ডি ডিএক্স এক্স স্কোয়ার মাইনাস 5 এটার অন্তরীকরণ কত 2x, এটা কনস্ট্যান্ট, তাহলে এক্স স্কোয়ার করলে পাওয়ারটা সামনে যাবে, পাওয়ার একবার 2x। এখন আমরা জানি যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ অন্তরীকরণের বিপরীত প্রক্রিয়া হচ্ছে যোগজীকরণ। তাহলে অন্তরীকরণ করে যেটা পাবো, এই যে এক্স স্কোয়ার কে অন্তরীকরণ করলে পাবো 2x, তাহলে 2x কে সমাকলন করে কি পাওয়া উচিত ভাই, এক্স স্কোয়ার পাওয়া উচিত। কিন্তু এটার ক্ষেত্রে যখন আমি সমাকলন করবো, এই যে দেখেন 2x যদি সমাকলন করি তাহলে এক্স স্কোয়ারই পাওয়া যায়। কারণ হচ্ছে পাওয়ার, এই যে 2 এখানে আসবে, একটু লিখে দেখাই, সরি, ইন্টিগ্রেশন 2x dx, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, 2 কে বাইরে নিয়ে আসলাম, এখানে x থাকলো dx, আর x এর সমাকলন হলো ওই পাওয়ারের সাথে 1 যোগ হবে, এখানে 1 আগে থেকে ছিল, তাহলে x স্কোয়ার আর 5 ভাগ হবে, এই 2 ভ্যানিশ হয়ে গেল, দেন আমাদের কি থাকলো x স্কোয়ারই থাকলো। তাহলে দেখেন এই যে x এর অন্তরীকরণ করলে আমরা পাচ্ছিলাম 2x, এবং এই 2x কে সমাকলন করলে পাচ্ছি x স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রে ঠিক থাকছে, কিন্তু পরেরগুলোর ক্ষেত্রে দেখেন যে x স্কোয়ার মাইনাস 5 এটাকে অন্তরীকরণ করলে পাওয়া যাচ্ছে 2x। এখন এই 2x কে যদি সমাকলন করি তবে কি পাওয়ার কথা, x স্কোয়ার মাইনাস 5 পাওয়া উচিত, কিন্তু যদি আমরা এই 2x কে আবার ইন্টিগ্রেট করি তাহলে এই x স্কোয়ারই পাবো। তাহলে এই 5টা কোথায় গেল? আমরা যেহেতু আগেই বললাম যে অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণের বিপরীত প্রক্রিয়া, তাহলে যেটা অন্তরীকরণ করে যেটা পেয়েছি সেটাকে যোগজীকরণ করলে তো আগেরটাই পাওয়ার কথা, বাট আমরা কি পাচ্ছি, শুধু এক্স স্কোয়ার পাচ্ছি, বাট এক্স স্কোয়ার মানে 5 পাওয়ার কথা ছিল। তার জন্য একটা আরবিটারি কনস্ট্যান্ট সি দেওয়া হয় প্রতিটার ক্ষেত্রে, অনির্দিষ্ট যোগজের ক্ষেত্রে, বাট নির্দিষ্ট যোগজের ক্ষেত্রে লিমিট তো দেয়াই থাকে এক্স অক্ষ বরাবর কিংবা ওয়াই অক্ষ বরাবর, তার জন্য সেক্ষেত্রে আমি আরবিটারি কনস্ট্যান্ট বা সিটা দিই না। এটা হলো কাহিনী। এখন ইন্টিগ্রেশনের বেসিক স্ট্যান্ডার্ড ফাংশন কিছু রয়েছে, এগুলো আমরা যেগুলো জানি এগুলো জাস্ট বলার কিচ্ছু নাই, এগুলো ছোটকাল থেকে পড়ে আসছি। যে এটা বেসিক সূত্র x টু দি পাওয়ার n সমান পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার একবার, আর পাশে এই যোগজীকরণের ফর্মুলাগুলো লিখে রেখেছি যে যেটার বিপরীত প্রক্রিয়া, ওই পাওয়ার সাথে এক যোগ হবে, ওই পাওয়ারটা ভাগ হবে, প্লাস একটা সি হবে কনস্ট্যান্ট। এটা হবে তখনই যখন হবে এটা অনির্দিষ্ট যোগজ তখন। আর ডিডিএক্স এক্স কে অন্তরীকরণ করলে পাওয়া যায় 1, আর এখানে কিছুই নাই মানে 1 আছে, এখানে 1 কে সমাকলন করলে পাওয়া যায় x প্লাস সি, এই তাহলে এই 1 কে সমাকলন করলে পাওয়া যাবে কি x, আর একটা আরবিটারি কনস্ট্যান্ট সি দেওয়াই লাগবে। আর ডিডিএক্স রুট x কে অন্তরীকরণ করলে এটা হয়। জাস্ট এগুলো আপনারা পারেন এসব, আর বলে সময় নষ্ট করতে যাচ্ছি না, জাস্ট ইকুয়েশনগুলো লেখা আছে এই তো। এখন পরের পেজটা আর একটা মেবি পেজ আছে, ওকে, সরি কোথায় গেল, ওকে, এই অনেক দূরে চলে গেছিল। জাস্ট এখানে কিছুই না, ফর্মুলাগুলো লেখা আছে, একটু যদি বড় করি এটা, জাস্ট ফর্মুলাগুলো লেখা আছে, এখানে বোঝানোর কিছুই নাই। ই টু দি এক্স এর অন্তরীকরণ ই টু দি এক্স এবং সমাকলন হচ্ছে ই টু দি এক্স প্লাস সি, এইগুলো আপনারা সবই জানেন, জাস্ট ফর্মুলা আর কিছুই না। এখন ওই এটা মাঝে মধ্যে কাজে লাগে, যে এইটুকু হচ্ছে মাঝে মধ্যে যোগজীকরণ করার ক্ষেত্রে কাজে লাগে, যে সাইন স্কোয়ার এক্স, কজ স্কোয়ার এক্স, ট্যান স্কোয়ার এক্স, কট স্কোয়ার এক্স, মাঝে মধ্যে এমন করে দেওয়া থাকে যে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ডিএক্স, এটা সমাকলন করে, তখন কিন্তু এই পুরো সূত্রগুলো আপনি দেখলে কোথাও দেখতে পাবেন না যে সাইন স্কোয়ার এক্স এর সমাকলনের কোনো সূত্র আছে। সাইন স্কোয়ার এক্স এর সমাকলনের কোনো সূত্র নাই, সাইন এক্স এর সমাকলনের সূত্র আছে। তার জন্য এই সাইন এক্স এর যেহেতু সমাকলনের সূত্র নাই, তার জন্য এটাকে নির্দিষ্ট একটা ফর্মে নিয়ে যেতে হবে, এমন একটা আকৃতি নিয়ে আসতে হয়, এমন একটা আকৃতি নিয়ে আসার পর তখন এটাকে যোগজীকরণ করতে হয়। এটা কেমন হলো যদি একটু বলি, এটার জন্য আমাদের ওই ত্রিকোণমিতিটা খুব ফেমাস দুটো সূত্র, এটা খুব বেশি মনে রাখতে হয়।
যে 2 sin স্কয়ার a সমান হচ্ছে 1 মাইনাস cos টয়েস এ, আর 2 cos স্কয়ার a সমান হচ্ছে 1 প্লাস cos টয়েস। এখন এসব বলে আর সময় নষ্ট করবো? আপনারা সব জানেন। তো যদি একটু দেখাই এটা কেমনে হলো। সরি, ইন্টিগ্রেশন sin স্কয়ার x dx, এটা কেমনে সমাকলন করি আমরা? sin স্কয়ার x এর কোনো সূত্র নাই। তা যেটা করি যে ইন্টিগ্রেশন sin এই হাফ থাকলো, এখানে একটা 2 নিই, এই 2 কিন্তু পরে ভ্যানিশ হয়ে যায়, হ্যাঁ, 2 sin স্কয়ার x dx। এখন এই যেহেতু কনস্ট্যান্ট পার্টকে আমরা সবসময় ইন্টিগ্রেশন সাইনের বাইরে নিয়ে চলে আসি, সবসময় এটা কাজ। আর 2 sin স্কয়ার x এর সূত্র হলো 1 মাইনাস cos টয়েস x, 1 মাইনাস cos 2x, আর এখানে dx। এখন এটাকে সমাকলন করা খুবই সহজ জিনিস। হাফ জায়গায় থাকলো, এই যে 1 কে ইন্টিগ্রেট করলে কি হবে, x হবে, আর cos কে করলে কি হবে ভাই? দেখেন cos এর কিন্তু সূত্র আছে ডাইরেক্ট, এই যে cos x dx এর সমাকলন সূত্র হচ্ছে sin x প্লাস c। তাহলে আমরা লিখবো sin x, এই মাইনাসটা এখানে থাকলো, sin x বলতে এটা, বাট এই যে x এর পাশে যেটা থাকবে এটা কিন্তু x না, 2x। যেটা x না হলে ওটাকে আবার ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করতে হয়, 2x কে অন্তর্গণ করলে 2 হয়। কিংবা এমন করে মনে রাখতে পারেন যে x এর পাশে যেটা থাকবে সেই সহগটা কোফিসিয়েন্টটা তার ডিভাইড করে দিতে হবে, দেন প্লাস c, প্লাস একটা c। আমরা যেহেতু ইন্টিগ্রেট করে ফেলেছি তাহলে এখানে আর ইন্টিগ্রেশন সাইনটা থাকবে না, এখানে কোনো ইন্টিগ্রেশন সাইন থাকবে না, যেহেতু আমরা ইন্টিগ্রেট করেই ফেললাম। এটা হচ্ছে আনসার। আর এক লাইন করতে পারেন আপনি, এই তো বেসিক এটুকুই। ওকে ভাই, পরবর্তী ক্লাসে আমরা জাস্ট ইভেন ফাংশন এবং ওড ফাংশন থেকে শুরু করব। ওটা যে অ্যাপ্লাইড ম্যাথের 3 নাম্বার ক্লাস। এটা বেসিক কথাবার্তা ছিল, কারো উপকারে লাগতে পারে এটা, আর যারা জানেন তাদের তো এটা দেখার কোনো প্রয়োজনই নেই।